আসসালামু আলাইকুম। পেপমেডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিফাত ইসলাম। পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। তো আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে পরিপাক ও শ্বসন। এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা আমাদের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মানুষের পৌষ্টিক তন্ত্র। ঠিক আছে না? তো এখানে কি কি নিয়ে আলোচনা করব? পরিপাক, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি, এনজাইম ভিত্তিক রাসায়নিক বিক্রিয়া সমূহ, এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা সামনে মুভ করতেছি। প্রথমে আসো পরিপাক জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। তো পরিপাক জিনিসটা কি এটা বুঝতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে দেখো এখানে লিখছে যে যে জটিল খাদ্যবস্তু, যে প্রক্রিয়া জটিল খাদ্যবস্তু হরমোনের প্রভাবে এবং হচ্ছে এনজাইমের সহায়তায় ভেঙে সরল তরল ক্ষুদ্র অণুতে পরিণত হয় তাকে বলা হয় পরিপাক। তাহলে পরিপাক জিনিসটা কি? পরিপাক হচ্ছে কি হবে, আমাদের যে জটিল খাবার আছে যেমন কি শর্করা, স্নেহ, আমিষ, এই জাতীয় খাবার, জটিল খাবার, এই খাবারগুলো কি হবে হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায় কি হবে ভেঙে সরল উপাদানে পরিণত হবে। যেমন আমাদের যে শর্করা জাতীয় খাবার আছে সেটা কি হয়, সেটা আলটিমেটলি গ্লুকোজে পরিণত হয়। আবার আমাদের যে প্রোটিন জাতীয় খাবার আছে এটা কি করে, এটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। আবার আমাদের যে লিপিড জাতীয় খাবার আছে, স্নেহ জাতীয়, সেটা কিসে পরিণত হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এখন এখানে এই শর্করা, প্রোটিন, লিপিড মানে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড প্রত্যেকটা খাবারই হচ্ছে আমাদের কি জটিল খাবার, এবং আলটিমেটলি কিসে পরিণত হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এন্ড ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে। এগুলো সব হচ্ছে সরল খাবার, এগুলো আমাদের বডি গ্রহণ করতে পারে। এই জন্য এই জটিল খাবার যেহেতু আমাদের বডি গ্রহণ করতে পারে না, তো কি করে সে হচ্ছে প্রথমে ডাইজেস্ট করে, পরবর্তীতে অ্যাবজর্ব করে এই খাবারগুলোকে সরল আকারে গ্রহণ করে। আচ্ছা, তো যে তন্ত্রের মাধ্যমে এই খাদ্যের এই পরিপাক ও শোষণ ঘটে তাকে বলা হয় হচ্ছে পুষ্টিক তন্ত্র। আশা করি বিষয়টা বোঝা গেছে। তো এবার পৌষ্টিক নালী ও পৌষ্টিক গ্রন্থি, এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো কি কি এখানে আমরা কি কি পড়বো? এখানে আমরা পড়তে পারবো হচ্ছে এলিমেন্টারি ক্যানাল সম্পর্কে, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস এন্ড অঙ্গসমূহের পরিমাপ সম্পর্কে আমরা জানতে পারবো এখান থেকে। এবং এই অঙ্গসমূহের পরিমাপ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য। দেখা গেছে এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। আচ্ছা, এবার আসি পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানাল সম্পর্কে। কি কি আছে আমাদের? এক নম্বরে আছে হচ্ছে, আচ্ছা ওয়েট, আমি একটা চিত্র দেখাইতে চাচ্ছি। প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে এই যে আমাদের এলিমেন্টারি ক্যানাল সম্পর্কে পুরোটা আর কি। তো এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে প্রথমেই হচ্ছে আমার মুখ, আমাদের পরিপাক শুরু হবে, সেটা প্রথমে শুরু হবে হচ্ছে মুখ গহ্বর থেকে। ঠিক আছে না? তো মুখ গহ্বরে কি আছে? প্রথমে আছে হচ্ছে মুখ গহ্বর। তো সেখান থেকে খাবার প্রবেশ করবে, প্রবেশ করার পরে এই যে যে নালীটা দিয়ে প্রবেশ করবে, এই নালীটার নাম হচ্ছে অন্ননালী। অন্ননালীর মাধ্যমে খাবারটা ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, ভিতরে প্রবেশ করার পরে কোথায় প্রবেশ করবে? পাকস্থলীতে। পাকস্থলী দেখতে কেমন? দেখতে এরকম উল্টানোর মতো, তাই না? এরকম। তো এই যে শেপ আর কি, তো এটা পাকস্থলীতে প্রবেশ করবে। সেখান থেকে কোথায় যাবে? সেখান থেকে আসবে হচ্ছে আমার ডিউডেনামে। ডিউডেনাম থেকে জেজুনাম, জেজুনাম থেকে ইলিয়াম, তারপরে আমাদের কোথায় প্রবেশ করবে? আমাদের কোলন নিয়ে প্রবেশ করার পরে পরবর্তীতে খাবারটা মলাশয়ের মাধ্যমে বের হয়ে যাবে। তো এই যে যে খাদ্যের পরিপাক, এই যে যে আমাদের যে অঙ্গগুলা, এই যে যে জায়গাগুলো ব্যবহৃত হচ্ছে, তো এই সবগুলোর নাম আমাদেরকে জানতে হবে এবং তাদের মেজারমেন্টটা জানতে হবে। তো এখন কোথা থেকে পরিপাক হলে শুরু হচ্ছে? মুখ বিবর বা মুখ গহ্বর থেকে আমাদের পরিপাক শুরু হচ্ছে। এবং তারপরে কোথায় আসতেছে? অন্ননালী দিয়ে আমাদের আসতেছে হচ্ছে পাকস্থলীতে, এবং তারপরে হচ্ছে ডিউডেনামে, এবং পরবর্তীতে হচ্ছে বৃহদন্ত্রে, এবং পরবর্তীতে মলাশয়ের মাধ্যমে খাবার বের হয়ে যাচ্ছে। এগুলার সিরিয়ালটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা এখন আসি, তাহলে খাদ্যের পরিপাক কোথা থেকে শুরু হচ্ছে? প্রথমে মুখচ্ছিদ্র, মুখ বিবর বা মুখ গহ্বর থেকে। আচ্ছা, তো এরপর খাবার এখানে আসার পরে কি হবে? এখানে আসার পরে গলবিলে প্রবেশ করবে। তো গলবিলের দৈর্ঘ্য কত? 12.5 সেন্টিমিটার। ঠিক আছে। এরপর হচ্ছে অন্ননালীতে খাবার প্রবেশ করবে, সেটা হচ্ছে 20 থেকে 25 সেন্টিমিটার। পাকস্থলীর পরিমাপ হচ্ছে 30 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। দৈর্ঘ্যে 30 সেন্টিমিটার এবং প্রস্থে হচ্ছে 15 সেন্টিমিটার। এবং পাকস্থলীতে কয়েকটা অংশে বিভক্ত করা যায়, তার মধ্যে একটা হচ্ছে কার্ডিয়া, ফান্ডাস, বড় বাগ, ছোট বাগ এবং হচ্ছে পাইলোরাস। এবং এরপরে হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের নাম হচ্ছে ক্ষুদ্র, কিন্তু তার দৈর্ঘ্য হবে বড়। এইভাবে তোমরা মনে রাখতে পারবে যে ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত? 6 থেকে 7 মিটার। এবং এখানে তিনটা অংশ আছে। কি কি? ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। তিনটা অংশ। ঠিক আছে। এরপর হচ্ছে বৃহদন্ত্র। বৃহদন্ত্র নামে বড়, কিন্তু তার দৈর্ঘ্য হবে কত? ছোট। কত? 1.5 মিটার। এবং এখানে কি কি অংশ আছে? সিকাম, কোলন, সেটা আবার 4 ভাগে, ঊর্ধ্বগামী, নিম্নগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, সিগময়েড এবং হচ্ছে মলাশয়। কিভাবে মনে রাখতে পারবে বৃহদন্ত্রের অংশগুলা? তোমরা রাখবে একটা নাম দিয়ে, সিকাম দিয়ে। কি নাম? সিকাম।
এই সিকামের মধ্যে কি আছে, সিকাম আছে, ক দিয়ে হচ্ছে কোলন, ম দিয়ে হচ্ছে মলাশয়। এই একটার ভিতরে তিনটা সবগুলো আছে, ঠিক আছে। তাহলে আমাদের কষ্ট করে বৃহদন্ত্র প্রত্যেকটা নাম মনে রাখতে হবে না, জাস্ট সিকাম মনে রাখবো, এবং হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটা নাম আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবং এদের মেজারমেন্ট গুলো, স্পেশালি ক্ষুদ্রান্ত এবং হচ্ছে বৃহদন্ত্রের মেজারমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, কি আছে এরপর, এরপর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি সমূহ। পৌষ্টিক গ্রন্থি কি কি আছে, আমাদের পৌষ্টিক গ্রন্থি আছে এরকম 5 ধরনের। কি কি? একটা হচ্ছে লালা গ্রন্থি, এরপরে হচ্ছে যকৃৎ গ্রন্থি, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। 5 ধরনের গ্রন্থি আছে। একটা হচ্ছে লালা গ্রন্থি, তাহলে আমাদের প্রথমে খাবারের পরিপাক শুরু হবে হচ্ছে মুখ গহ্বরে, তাই না? মুখে, মুখে খাবারের পরিপাক শুরু হবে। তো মুখে যেহেতু খাবারের পরিপাক শুরু হবে, তাহলে লালা গ্রন্থি থাকতেও হবে। আর আমরা লালা দিয়ে বুঝতে পারতেছি এটা কোথায় আছে, এটা মুখে আছে। তো লালা গ্রন্থিতে কয় জোড়া? এটা 3 জোড়া। 3 জোড়া মানে কয়টা? 6টি, ঠিক আছে। 3 জোড়া মানে 6টি। তাহলে কি কি? একটা হচ্ছে প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার। প্যারোটিড কোথায়? প্যারোটিড হচ্ছে এইখানে, আমরা ধরলে দেখতে পারি প্যারোটিড হচ্ছে এইখানে, ঠিক আছে, তো কানের সামনে বা এই বরাবর আর কি, এইখানে। এরপর হচ্ছে সাবলিঙ্গুয়াল। লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা আর কি। লিঙ্গুয়াল মানে কি? জিহ্বা। তো লিঙ্গুয়াল মানে যদি জিহ্বা হয়, তাহলে সাব মানে নিচে, তাহলে লিঙ্গুয়াল অর্থাৎ জিহ্বার নিচে, সাবলিঙ্গুয়াল মানে কি? জিহ্বার নিচে। তাহলে এখানে থাকবে কয়টা? 2টা। আর প্যারোটিড থাকবে কয়টা? 2টা। এরপর হচ্ছে সাবম্যান্ডিবুলার। সাব মানে কি? নিচে, তাই না? আর ম্যান্ডিবল মানে কি? ম্যান্ডিবল মানে যে বোনস, যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে যে বোনসটা, এই বোনসটার নাম কি? ম্যান্ডিবল। তাহলে সাবম্যান্ডিবল অর্থাৎ ম্যান্ডিবলের নিচে থাকবে কয়টা? 2টা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যকৃৎ। যকৃৎ সর্ববৃহৎ গ্রন্থির নাম কি? যকৃৎ। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি? যকৃৎ। এটা আমাদেরকে জানতে হবে। যকৃতের ভিতরে হচ্ছে আমাদের পিত্তরস তৈরি করে। এরপর হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় কি? এটা গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কি ধরনের গ্রন্থি? এরকম পরীক্ষা প্রশ্ন আসবে, অগ্নাশয় কি ধরনের গ্রন্থি? অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। কেন? কারণ এখানে হচ্ছে এনজাইম এবং হরমোন দুটাই তৈরি হয়, ঠিক আছে। তো এখান থেকে এনজাইম এবং হরমোন দুটাই ক্ষরিত হয়। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা হরমোন ক্ষরিত হয়, তার নাম হচ্ছে ইনসুলিন। তাহলে ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? এটা ক্ষরিত হয় হচ্ছে অগ্নাশয় থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে কোথায় অবস্থিত? পাকস্থলীর প্রাচীরে অবস্থিত। আমরা পাকস্থলী দেখছি। পাকস্থলী কেমন দেখতে? পাকস্থলী হচ্ছে, যে দেখার চেষ্টা করি, মোটামুটি এরকম হবে আর কি। তো পাকস্থলীর প্রাচীরে কি থাকে? এখানে থাকে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি কি বের হয়? এই সেল বের হয়। এগুলো আমরা পড়বো যে এই সেল কেন কেন এখানে থাকে এবং কোন কাজে ব্যবহৃত হয়, এটা আমরা পড়বো। তো কি কি এই সেল এবং এনজাইম এখানে থাকে। এরপর হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি কি আছে এখান থেকে? এটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরে থাকে। কোথায় প্রাচীরে থাকে? ক্ষুদ্রান্তের প্রাচীরে থাকে। এবং এখানে কি তৈরি হয়? আন্ত্রিক রস ক্ষরণ করে এটা, ঠিক আছে। আশা করি এই কাজগুলো আমরা বুঝতে পারছি। তাহলে পৌষ্টিক গ্রন্থির সময়ের কাজ এখান থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। তো পরের টপিকে যদি আমরা যাই, এখানে আছে কি? আচ্ছা, এগুলো আমাদের বলা শেষ, এগুলো আমাদের বলা শেষ, এখানে আর তেমন কিছু নাই। এরপর হচ্ছে ক্ষুদ্রান্ত্র এবং হচ্ছে বৃহদান্ত্র। তো পৌষ্টিক প্রাণী ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত্রে কি কি আছে? এর দৈর্ঘ্য কত? 6 থেকে 7 মিটার, যেটা আমি বলছি, এটা মনে রাখা ইম্পর্টেন্ট। এবং এটা এটা ডিউডেনাম দেখতে কেমন? ডিউডেনাম হচ্ছে, আমরা যদি আঁকার চেষ্টা করি, ডিউডেনাম হচ্ছে এই যে এই অংশটা, এইটা, এই জিনিসটা হচ্ছে ডিউডেনাম, এরকম। এই যে বাঁকটা, এটা হচ্ছে ডিউডেনাম। তো এটা দেখতে কেমন? এটা হচ্ছে ইউ বা সি আকারের ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ। এবং এই এইটা থেকে ডিউডেনাম এই পর্যন্ত, মনে করো ডিউডেনাম আসছে, তারপর যে অংশটা শুরু হবে সেটা হবে হচ্ছে আমাদের জেজুনাম। কি নাম? জেজুনাম। আচ্ছা, এরপরে যে অংশ যাবে তার নাম হচ্ছে ইলিয়াম। আচ্ছা, ইলিয়াম। জেজুনাম কোথায় অবস্থান করে? ডিউডেনাম ও ইলিয়ামের মাঝে। এই যে ডিউডেনাম এখানে শেষ এবং ইলিয়ামের শুরু। জেজুনামের এখান থেকে শুরু, আর এখানে জেজুনামের শেষ এখানে, আর এখানে ইলিয়ামের শুরু। তাহলে জেজুনাম এবং জেজুনাম কোথায় অবস্থিত হলে? ডিউডেনাম এবং ইলিয়ামের মাঝে। আচ্ছা, এরপরে হচ্ছে ইলিয়াম। ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের শেষ ও সব থেকে দীর্ঘতম অংশ। এই কয়েকটা জিনিস জাস্ট জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে বৃহদন্ত্র আর পাইপ। বৃহদন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, বলছি, এটা মনে রাখা প্রয়োজন। তো এখানে কি থাকে? সিকামের সাথে অ্যাপেন্ডিক্সের অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। আমরা পড়ছি না, আমরা শুনছি না, অ্যাপেন্ডিক্স অনেক অ্যাপেন্ডিসাইটিস হয়, তো অ্যাপেন্ডিক্টমি করা হয় তাদের। তো এই জিনিসটা কোথায় থাকে? অ্যাপেন্ডিক্স আসলে কোথায় থাকে? এটা থাকে হচ্ছে সিকামের সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে কোলন। কোলন হচ্ছে কয় ধরনের? 4 ধরনের, 4টি অংশ। কি কি? ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন এবং সিগময়েড কোলন। জাস্ট নাম জানলেই চলবে। তো যদি আমরা দেখতে যাই, এটা হচ্ছে আমাদের, এই অংশটা হচ্ছে সিকাম, এই যে এখানে লেগে আছে। এরপর হচ্ছে কোলন, এই যে ঊর্ধ্বগামী কোলন, এটা হচ্ছে অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, এটা নিম্নগামী কোলন,
এবং পরবর্তী সিগময়েড কোলন এবং তারপর হচ্ছে মলাশয় এবং পাইপ। ঠিক আছে না? এই সিরিয়ালটা আমাদেরকে জাস্ট জানতে হবে এবং কি জানতে হবে, জাস্ট নামগুলো জানলেই চলবে আর কি। ঠিক আছে? তো পরীক্ষায় আমার এরকম কোশ্চেন আসবে যে ডিউডিনামের নিচের কোনটি ডিউডিনাম অংশ, নিচের কোনটি নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ এবং নিচের কোনটি বৃহদান্তের অংশ, এরকম প্রশ্ন আসবে আমার পরীক্ষায়। এরপর হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের গঠন ও এর অংশসমূহ। ক্ষুদ্রান্তের গঠন এটা কি? এক নম্বরে হচ্ছে ক্ষুদ্রান্ত আসলে শুরু হয় কোথা থেকে। আমরা আমরা চিত্র দেখার চেষ্টা করছি। ক্ষুদ্রান্ত আসলে এরকম আমাদের প্রথমে পাকস্থলী থাকে, সেই পাকস্থলী যে শেষ, এখান থেকে নিয়ে আমাদের হচ্ছে ক্ষুদ্রান্তের শুরু। ঠিক আছে না? এখান থেকে নিয়ে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের শুরু। তো এখন এখানে তাহলে এই জায়গাটাকে বলা হয় হচ্ছে পাইলোরাস। আমরা পড়ছি যে পাইলোরাস। পাইলোরাস এটা হচ্ছে কার অংশ? এটা হচ্ছে আমাদের পাকস্থলীর অংশ, পাইলোরাস। পাইলোরাস। এখন এখান থেকে কি হয়, এই এখানে কি থাকে, এখানে একটা স্ফিংটার থাকে। কি বলে স্ফিংটার? স্ফিংটার মানে হচ্ছে এক ধরনের দরজার মতো বা ঢাকার মতো আর কি। তো এটা কি করে, এটা আসলে এখানে অবস্থান করে। এই এই জায়গা থেকে অর্থাৎ পাইলোরিক স্ফিংটার থেকে নিয়ে একটা আরেক পাইলোরিক স্ফিংটার থেকে হচ্ছে শুরু হয়। কিসে শুরু হয়? ক্ষুদ্রান্তে শুরু হয়। ক্ষুদ্রান্তে শুরু হয় কোথা থেকে হয়? পাইলোরিক স্ফিংটার থেকে। এবং এটা শেষ হয় কোথায়? এটা শেষ হয় হচ্ছে আমার এখানে কি থাকে, এখানে এটা হচ্ছে আমাদের কোলন এবং এটা হচ্ছে আমাদের ইলিয়াম। আমি আঁকার চেষ্টা করছি আর কি মোটামুটি। এই পর্যন্ত হচ্ছে আমাদের ডিউডেনাম, তারপর হচ্ছে জেজুনাম, এরপর হচ্ছে এই অংশটা হচ্ছে পুরোটা হচ্ছে ইলিয়াম। তো ইলিয়াম, তাহলে এটা কি ডিউডেনাম, জেজুনাম এবং এটা হচ্ছে ইলিয়াম এই পর্যন্ত। এখান থেকে শুরু হচ্ছে আমাদের বৃহদন্ত্রের। তো বৃহদন্ত্রের প্রথম অংশটার নাম কি? কোলন। তো কোলনের শুরু এবং হচ্ছে এই যে আমাদের আমাদের ক্ষুদ্রান্তের শেষ, ক্ষুদ্রান্তের শেষ হচ্ছে কোথায়? ইলিয়ামে। এবং বৃহদন্ত্রের শুরু হচ্ছে কোথা দিয়ে? কোলন দিয়ে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে, এখানে একটা স্ফিংটার থাকে, তার নাম হচ্ছে ইলিওকোলিক স্ফিংটার। নামের সাথে মিলায় বলা হয় যে ইলিওকোলিক স্ফিংটার। এখানে ইলিয়ামের শেষ এবং কোলনের শুরু, সেখান থেকে নাম আসছে ইলিওকোলিক স্ফিংটার। আচ্ছা, এরপর হচ্ছে ডিউডেনাম। ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ। এই যে আমরা যে দেখার চেষ্টা করি যে এটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ এবং এটা দেখতে কেমন? সি আকৃতির আর কি, ইউ বা সি আকৃতির, এবং এটা দৈর্ঘ্য হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার। এবং ক্ষুদ্রান্তের মধ্যাংশ যা দৈর্ঘ্য হচ্ছে 2 থেকে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, সেটা হচ্ছে কি? জেজুনাম। জেজুনাম হচ্ছে এখানে মধ্য অংশ এটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে শেষ অংশ যেটা কি 3/5 অংশ গঠন করে, অর্থাৎ সব থেকে বড় অংশ গঠন করে, সেটাকে বলা হয় হচ্ছে ইলিয়াম। আচ্ছা, এবার এখানে কি হয়, এখানে আমার আরেকটা নাম আছে, এটা হচ্ছে আমি আঁকার চেষ্টা করছি হচ্ছে অগ্নাশয়। তো অগ্নাশয়ের সাথে আমার ডিউডেনামের একটা কানেকশন থাকে। আবার এখানে লিভার যে থাকে লিভার, এই লিভারের সাথে হচ্ছে এখানে একটা কানেকশন থাকে। তো কি করে এখানে আমার পিত্তরস যেটা আছে, পিত্তরস এখানে তৈরি হয়, সেটা এই ডিউডেনামে এসে প্রবেশ করে বা ক্ষুদ্রান্তে প্রবেশ করে, অর্থাৎ ডিউডেনামে প্রবেশ করে। এবং হচ্ছে অগ্নাশয় রস, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এসে এই ডিউডেনামে এসে প্রবেশ করে। এবং কি করে আন্ত্রিক রস এখানে থাকে। তো এরা মিলে কি করে, এরা হচ্ছে এই পরিপাক রসগুলো মিলে আলটিমেটলি আমার পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা আসতেছি পরের টপিকে এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই যে আমাদের অ্যাপস, এখানে হচ্ছে এরকম 50,000 প্লাস কোশ্চেন পাবা প্র্যাকটিস করার জন্য। যেহেতু আমরা যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে কথা বলবো, সেই চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন মেডিকেল আসতে দেখা গেছে। তো যেহেতু অনেক বেশি কোশ্চেন এখান থেকে আসছে, তার মানে অনেক বেশি প্র্যাকটিস অনেক বেশি জরুরি। তো এই চ্যাপ্টার থেকে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য আমাদের এই অ্যাপসের ভিতরে অনেক বেশি কোশ্চেন আছে। এবং আর কি আছে, P20 মেন্টরস লাইভ নাও এই প্রোগ্রামটা হবে আর কি। তো এখানে কি হবে, মেন্টরদের থেকে তুমি সহায়তা পাবা 1 আগস্ট থেকে। এবং কি আছে, 30 বছরের বেশি কোশ্চেন এখানে আছে। মেডিকেল অ্যাডমিশন আসা এরকম বিভিন্ন প্র্যাকটিস করার জন্য কোশ্চেন এখানে দিয়ে রাখা হয়েছে। তো কি করতে পারো, এখানে তোমরা এখনই এনরোলমেন্ট করে ফেলতে পারো, যেন তোমাদের কোনো সমস্যা না হয়।